প্রকাশের অংশ হিসেবে প্রকাশই করছে। এটি প্রণয়নের সাথে কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি কোনোভাবেই জড়িত না। এটার পুরোপুরি রেজাল্ট গ্লোবালি স্বীকৃত একটি মানদণ্ডের ভিত্তিতে তৈরি করা হয়। তো এটি সম্পূর্ণভাবে একটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশনা এবং গবেষণা এবং একটি ধারণা সূচক এবং গ্লোবালি সবচেয়ে স্বীকৃত করাপশনের দুর্নীতির ধারণা সূচক। আমি মনে হয় খুব বেশি আর না বলে আমি আমাদের শ্রদ্ধেয় নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জমানকে তার প্রেজেন্টেশন শুরু করার অনুরোধ করব। আর একই সাথে আমাদের সাথে উপস্থিত আছেন ডান দিকে ডক্টর সুমাইয়া খায়ের, আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উপদেষ্টা নির্বাহী ব্যবস্থাপনা। স্যার হ্যাঁ দিয়ে দিবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের সাধারণত আমরা একটু দেরি করি, কিন্তু আজকে দেরি করতে পারছি না। আপনারা জানেন যারা আমাদের রীতিমতো খাবার করে। হ্যাঁ আসলে যেহেতু বৈশ্বিকভাবে সাইমালটেনিয়াসলি একই সময় সারা বিশ্বে প্রকাশিত হচ্ছে, এই কারণে আমরা দেরি করতে পারছি না, শুরু করছি। আপনাদেরকে স্বাগত জানাই দলিত ধারণা সূচক 2024 প্রকাশনা। শুরুতে বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত যে বার্ষিক সূচক, সেটি 1995 সাল থেকে প্রকাশিত হচ্ছে। 30 সেকেন্ড পরে প্রকাশিত হবে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। এবং এটি হচ্ছে যে মানে পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতির ব্যাপকতার একটা পরিমাপক সূচক, যার মধ্যে মূলত পাবলিক সেক্টর অর্থাৎ সরকারি খাতে দুর্নীতির যে চিত্র সেটার বিশ্লেষণ হয় বিভিন্ন দেশ এবং টেরিটরির মধ্যে। অনেক দেশ আছে, অনেক যেমন হংকং একটা দেশ স্বীকৃত না, তাইওয়ানও চায়না স্বীকৃতি দেয় না, টেরিটরি বলা হয় থাকে। সেই জন্য আপনারা দেখবেন আমরা কান্ট্রি অন টেরিটরি বলেছি। এই তুলনামূলক চিত্রটা দুটি বিশেষ মানে পাবলিক সেক্টর বা সরকারি খাতের দুর্নীতির দুটি মানদণ্ডে মূলত বিবেচিত হয়ে থাকে। যার মধ্যে প্রথমত হচ্ছে যে স্টেট অফ কারাপশনের পরিমাপ মানে ব্যাপকতা, গভীরতা দুর্নীতির, যার মধ্যে অন্যতম বিবেচিত থাকে পুরুষ লেনদেন পাবলিক সেক্টরে এবং পাবলিক সেক্টরে জনগণের অর্থের সরকারি অর্থের আত্মসাৎ। দ্বিতীয় হচ্ছে যে ইউজ অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার অনিয়ন্ত্রিত অপব্যবহার প্রাইভেটকে ব্যক্তিগতের সাথে ক্ষমতা প্রয়োজন হয়, সেটা যখন অনেক পর্যায়ে চলে যায় সেটা মাত্রাটা নির্ভর করে বিউরোক্রেসিতে বা আমলাতন্ত্রের রেটে বা লালচুকালির দৌরাত্ম, সেক্ষেত্রে তার প্রভাব যেটা ডিসিশন মেকিং বা সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে প্রভাব। নেপোটিজম অর্থাৎ স্বজনপ্রীতি পাবলিক সেক্টরে, বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ বা রিক্রুটমেন্ট ইত্যাদি ক্ষেত্রে। এরপরে একটা বিশাল বিষয় হচ্ছে যেটা আমাদের দেশে ব্যাপকভাবে আলোচিত, স্টেট ক্যাপচার বা রাষ্ট্র কাঠামো দখল, নীতি কাঠামো দখলের মাত্রা, সেটি এই বিবেচনায় মধ্যে আসে। দ্বিতীয় যে ক্ষেত্রটি সেটি হচ্ছে যে কি ধরনের নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে, পদ্ধতি আছে সেটি দেশে। এর মধ্যে আছে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদেরকে জবাবদিহিতার ক্ষেত্রে কি ধরনের কার্যকরতা সেটি বিবেচিত হয়। যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর দুর্নীতি নিয়ন্ত্রণের দায়িত্ব তারা কতটুকু কার্যকর সেটি দেখা হয়। এবং আমাদের সংশ্লিষ্ট দেশে আইন এবং চর্চার যে বিশ্লেষণ, বিশেষ করে তথ্য প্রকাশের ক্ষেত্রে, স্বার্থের দ্বন্দ্ব নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে ধরনের পদ্ধতিগুলো আছে বা আইনি প্রাতিষ্ঠানিক কাঠামো আছে সেটা দেখা হয়। এবং জনগণের তথ্যের প্রতি জনগণের অভিজ্ঞতার বিষয়গুলো এটা থেকে বিবেচনা আসে। এবং যারা তথ্য প্রকাশ করে থাকেন বিশেষ করে গণমাধ্যম এবং নাগরিক সমাজ ইত্যাদি বিভিন্ন যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা ব্যক্তি বা সংস্থা, তাদের কি ধরনের স্বাধীনতা বা সুরক্ষা আছে সেটি বিবেচিত হয়। বাংলাদেশ প্রথমবারের মতো এই সূচকে 2001 সালে অন্তর্ভুক্ত হয়েছিল, তারপর থেকে প্রতি বছর আমরা অন্তর্ভুক্ত হয়ে আসছি।
সংক্ষেপে আমি বলবো যে একটি বিষয়, সেটা হচ্ছে যে পদ্ধতিতে এই গবেষণাটি করা হয়, যেহেতু তৌহিদ বলেছে টিআইবির কোনো গবেষণা শুধু টিআইবি না, আপনারা খেয়াল করবেন বারে বারে বলছি, অনেক সময় এটা মিসইন্টারপ্রেট করা হয়। অন্য কোনো দেশেরই এই সূচকের মধ্যে যে দেশগুলো 180 দেশ যুক্ত, অন্য কোনো দেশের নিজস্ব গবেষণা বা নিজস্ব প্রতিবেদনের তথ্য এখানে যায় না। তার কারণে এই প্রতিবেদন বা এই ইন্ডেক্সের সূচকের মূল বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক তুলনামূলক চিত্র। জাতীয়ভাবে যে গবেষণা হয় তাতে আন্তর্জাতিক তুলনার সুযোগ থাকে না। সেই কারণে আন্তর্জাতিক তথ্যসূত্র থেকে এবং আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করে গবেষণা প্রণীত হয়ে থাকে। এবং সেগুলো আমি বিস্তারিত না আগে শুধু একটু বলবো যে আপনারা এখানে তালিকাটা দেখছেন, বিশ্বের সবচেয়ে সুপ্রতিষ্ঠিত সম্পন্ন যে সেই সংস্থ খাতের প্রতিষ্ঠানগুলো, যেমন কলাম্বিয়া ইউনিভার্সিটি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, হেরশি স্কুল অফ গভর্নেন্স, চার্লস ইউনিভার্সিটি, এই ধরনের সংস্থাগুলো এবং ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপিয়ান কমিশন জয়েন্ট রিসার্চ সেন্টার, তাদের টেকনিক্যাল কারিগরি সহায়তা এবং ভ্যালিডেশনের মাধ্যমে এই সূচকটি পরিচালিত হয়ে প্রণীত হয়ে আসছে এবং সেটি অব্যাহত আছে। 2024 সূচকটি অন্যান্য বছরের মতো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সেক্রেটারিয়েটে কর্মরত যে গবেষণা বিভাগ আছে তারা প্রাক্কলন করেছেন, হিসাব করেছেন এবং এই তথ্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় তাদেরকে সহায়তা করেছেন। যেটি প্রয়োজন হয় প্রতিটা দেশের তথ্যটাকে এই সূচকে অন্তর্ভুক্ত করার জন্য অন্ততপক্ষে 3টি আন্তর্জাতিক সূচকের অন্তর্ভুক্তি তাদের সংশ্লিষ্ট থাকতে হয়। এই জন্য আমরা দেখবেন যে কোনো কোনো দেশ অনেক সময় অন্তর্ভুক্ত হয়েছে বা হয়নি, এরকম বিষয়টা থাকে। ন্যূনতম হচ্ছে প্রয়োজন হচ্ছে যে কমপক্ষে 3টি দেশ এবং এই সুযোগের রোলিং ডাটা, অর্থাৎ 1 বছরের ডাটা শুধুমাত্র আপনার কমপক্ষে 3 বছরের তথ্য, সাকসেসিভ 3 বছরের তথ্য এখানে অন্তর্ভুক্ত হয়। এবং আমি আবার বলছি, জাতীয়ভাবে প্রকাশিত বা প্রচারিত বা প্রকাশিত কোনো তথ্য এই সূচকে যায় না। বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্যসূত্রগুলো এখানে অন্তর্ভুক্ত হয়েছে, আন্তর্জাতিকভাবে 13টি সূত্র থেকে এই সূচকে তথ্য সংগৃহীত হয়ে থাকে বা প্রকৃত হয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে 8টি এবং সেটা বিশ্বজ দেশগুলোর সবচেয়ে বেশি সূত্র থেকে তথ্য সংগৃহীত হয়ে থাকে। তার মধ্যে বাংলাদেশ একটি অন্যতম। অনেক দেশ আছে যে 3টি বা 4টি বা 5টি, আমাদের ক্ষেত্রে 8টি সূত্র থেকে এই তো এবারে সূচকটি প্রণীত হয়েছে তথ্যগুলি করে। এগুলো আমি বলছি না, আপনারা দেখে নেবেন। আমাদের আপনাদের যে স্লাইডগুলো দেওয়া হবে বা পুস্তকালয়ের সব কপি দেওয়া হচ্ছে, দেওয়া হবে একটু বড়, সেখানে আপনারা পাবেন। আর আরেকটি কথা বলি যে আমাদের এইবারের সূচকে 2024 সূচকের তথ্যের সময়কাল ছিল, একটু খেয়াল করবেন, নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 পর্যন্ত। এই মেয়াদে বাংলাদেশের যে আগে বর্ণিত যে প্রেক্ষিত সেটির উপর বিশ্লেষণ করে সূচকটি প্রণীত হয়েছে। এখন আমরা রেজাল্টের দিকে যাই। 2024 মূল ফ্যাক্ট হচ্ছে যে 180টা দেশ বা টেরিটরি এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং এই সূচকে স্কোর হচ্ছে 0 থেকে 100। 0 হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত, আর 100 হচ্ছে সবচেয়ে ক্লিন, অর্থাৎ সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত। আর গড় এবারে স্কোর হচ্ছে 43 এই সূচকে। পরিমাপের সময় বা র্যাঙ্কিং বা স্কোরিং এর সময় বিষয়গুলোকে বিবেচনায় নিতে হয়। বৈশ্বিকভাবে রেজাল্ট হচ্ছে যে 90টি হাইয়েস্ট স্কোর হচ্ছে 100 মধ্যে 90 হাই স্কোর, সেটি পেয়েছে ডেনমার্ক। পরে আরো বিস্তারিত বলছি। লোয়েস্ট স্কোর হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 8, যেটি পেয়েছে সাউথ সুদান। পৃথিবীর 180টি দেশের মধ্যে 56টি দেশের স্কোর বেড়েছে গতবারের তুলনায়। এবার 30টি দেশের স্কোর অপরিবর্তিত আছে এবং 93টি দেশের স্কোর নেমেছে গতবারের তুলনায়। বাংলাদেশের স্কোর হচ্ছে 100 মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023 এর তুলনায় 1 পয়েন্ট কম এবং এটা গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমে গেছে আমরা, অর্থাৎ 151তম দেশ আমরা 180 মধ্যে, গতবার ছিলাম আমরা 149তম। এবারে স্কোর হচ্ছে নিচের দিক থেকে সর্বনিম্ন, উপরের দিক থেকে যেটা বললাম আমাদের অবস্থান 151, 23 স্কোর করে এবং নিচের দিক থেকে 14তম। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়াতে দ্বিতীয় সর্বনিম্ন, আফগানিস্তানের পরেই বাংলাদেশ সর্বনিম্ন। আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এবং এশিয়া প্যাসিফিকের 35টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম, নিচের দিক থেকে, অত্যন্ত বিব্রতকর। এরপর পয়েন্টটা হচ্ছে যে আমাদের দেশের স্কোরটা হচ্ছে যে
লোয়েস্ট সিন্স 2012। 2012 থেকে যে তখন থেকে সূচকের বর্তমান যে পরিমাপকটি বা বর্তমান যে স্কোরিং সিস্টেমটা চালু করা আছে, 2012 থেকে বাংলাদেশের স্কোর সর্বনিম্ন, আমাদের নিজেদের স্কোরের সর্বনিম্ন, এবং আমরা এই কারণে আমাদের দেশকে ট্রান্সমিশন যে বিশ্লেষণ সে অনুযায়ী এমন ক্যাটাগরির দেশ বলা আছে যারা লুজিং কন্ট্রোল অফ করাপশন, অর্থাৎ আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ হারাচ্ছি। এটি উল্লেখযোগ্য একটা বিশ্লেষণ। এরপর কথাটি হচ্ছে যে আমাদের স্কোর হচ্ছে যে স্পেসিফিক্যালি 2024 উপর স্কোর 2012, 21, 20, 19 এবং 2018 এই কয়েকটি সালের তুলনায় আমাদের স্কোর 3 পয়েন্ট কম। আর এই 2012 থেকে 2024 পর্যন্ত যে মেয়াদে একবারই শুধু আমরা 18 স্কোর করেছিলাম, যেটি ছিল 2017, তার তুলনায় আমাদের স্কোর হচ্ছে 5 পয়েন্ট কম। অর্থাৎ আমাদের এই পুরো মেয়াদে সর্বনিম্ন স্কোর এবং অবস্থানটা সর্বনিম্ন। 2012-24 পিরিয়ডে বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ দক্ষিণ এশিয়াতে, যে পিরিয়ডের কথা বলা আছে 12 থেকে 24, দক্ষিণ এশিয়াতে আমরা একমাত্র দেশ যাদের স্কোর কমেছে, শ্রীলঙ্কার পাশাপাশি। শুধু শ্রীলঙ্কা এবং বাংলাদেশের স্কোর কমেছে, অন্য দেশগুলোর স্কোর, পাকিস্তান ছাড়া অন্য দেশগুলোর স্কোর বেড়েছে, পাকিস্তানের স্কোর একই জায়গায় আছে। অর্থাৎ আমরা রুচিতে শ্রীলঙ্কার মতো আমাদের স্কোর মানে কমেছে। এবং দুটি দেশে আপনারা খেয়াল করবেন যে আমাদের দুটি দেশই স্বৈরতন্ত্র বা কর্তৃত্ববাদের রাজত্ব ছিল, যে মেয়াদের কথা বলা হচ্ছে মোটামুটি সেই মেয়াদে। এবং এটা যেটি বলা হচ্ছে যে আমরা আমাদের পারফরমেন্স ইজ এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টিং, অর্থাৎ হতাশাজনক। বাংলাদেশ হচ্ছে যেমন 122টি কান্ট্রির মধ্যে, যাদের অর্থাৎ 2/3 মোট অন্তর্ভুক্ত দেশের মধ্যে 2/3 2/3 মধ্যে একটি, যাদের স্কোর 50-এর নিচে, এবং এই শ্রেণীর দেশগুলোকে বলা হয় উদ্বেগজনক দুর্নীতির সমস্যা রয়েছে। আর আমাদের স্কোর, যে গড় স্কোরের কথা আগে বলেছিলাম 43, তার তুলনায় কম, তার তুলনায় 10 পয়েন্ট কম। অর্থাৎ আমাদের স্কোর হচ্ছে যে এমন দেশগুলোর মতো যাদের যেখানে গভীর উদ্বেগজনক দুর্নীতির সমস্যা রয়েছে। সরি, 20 পয়েন্টস নয়, আমাদের গড় স্কোরের তুলনায় 20 পয়েন্ট কম। আমাদের 23 স্কোর, গড় স্কোর হচ্ছে 43, এবং সেই কারণে আমাদের স্কোর গড় স্কোরে 20 পয়েন্ট কম। অর্থাৎ আমরা যে সংজ্ঞাটা টিআই করছে গভীর উদ্বেগজনক দেশগুলোর মধ্যে অন্যতম, তার কারণ হচ্ছে আমাদের যে সমস্ত দেশগুলো 43-এর চেয়ে 1 পয়েন্ট কম পায়, তারাও কিন্তু গভীর উদ্বেগজনক। আমরা 20 পয়েন্ট কম পেয়ে গভীরতর উদ্বেগজনক অবস্থায় আছি। তারপরে আরো ইন্টারেস্টিং কয়েকটা জিনিস যেটা আপনাদের পরে স্লাইডে দেখাবো আমি, সেটা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে স্কোর হচ্ছে যে যে সমস্ত দেশগুলোতে মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সর্বনিম্ন মাত্রা, তাদের স্কোর হচ্ছে যে 29, আমাদের স্কোর তার চেয়ে কম। আবার অন্যদিক থেকে যে সমস্ত দেশগুলোতে সিভিক স্পেস, অর্থাৎ নাগরিক স্বাধীনতার যে আছে সূচক আছে, সেই সমস্ত দেশগুলোতে নাগরিক স্বাধীনতা সূচকে যে সমস্ত দেশগুলোতে ক্লোজ সোসাইটি বলা হয়, অর্থাৎ আবদ্ধ নাগরিক স্বাধীনতা, সেই সমস্ত দেশের যে গড় স্কোর, তার তুলনায় আমাদের স্কোর 6 পয়েন্ট কম। এবং পৃথিবীর আঞ্চলিক বিশ্লেষণে যেটা দেখা যায়, যে দেশগুলো, যে অঞ্চলগুলো সবচেয়ে বেশি দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত, তার মধ্যে হচ্ছে সাব সাহারান আফ্রিকা। তাদের স্কোর হচ্ছে 29, আমাদের স্কোর 23। এই স্লাইডে কয়েকটা ইন্টারেস্টিং জিনিস আছে, আপনারা খেয়াল করবেন। এই সমস্ত দেশগুলো, প্রথম স্লাইডটা হচ্ছে, পুরো স্লাইডটা হচ্ছে যে মানে শাসন ব্যবস্থার যে ক্লাসিফিকেশন অনুযায়ী, যার মধ্যে ফুল ডেমোক্রেসি যে সমস্ত দেশগুলো 24টা দেশ আছে, তাদের স্কোর গড় স্কোর 73। ফ্লড ডেমোক্রেসি অর্থাৎ ত্রুটিপূর্ণ যে গণতন্ত্র আছে, যেখানে 50টা দেশ, তাদের ক্ষেত্রে 47। হাইব্রিড মিক্সড গণতন্ত্র 36টা দেশ, সেখানে 37 গড়। অথরিটেরিয়ান স্বৈরতান্ত্রিক বা কর্তৃত্ববাদী সরকার যেখানে আছে 59 দেশ, আমাদের মতো, যেখানে গড় স্কোর 29। এক্ষেত্রে আমাদের স্কোর গড় স্কোরের চেয়ে কম। অর্থাৎ আমরা অত্যন্ত গভীর বিব্রতকর অবস্থায় আছি। এর পরবর্তীতে যে স্লাইডটি আছে, সিভিক স্পেসের কথা যেটা আগে বলেছিলাম, সবচেয়ে ওপেন সোসাইটি যে সমস্ত দেশগুলো, সেখানে 26টি দেশ আছে এরকম, 70 তাদের স্কোর গড়। ন্যারো স্পেস যেখানে, সেখানে 40টি দেশ, 51 স্কোর।
অবস্ট্রাক্টেড বা বাধাগ্রস্ত সিভিক স্পেস, এখানে 36টি দেশ এরকম, সেখানে 38 স্কোর গড়, এবং যেখানে নির্যাতিত সিভিক স্পেস বা নিয়ন্ত্রিত সিভিক স্পেস সেটা হচ্ছে যে 47টি দেশের মধ্যে 31টি, আর ক্লোজড স্পেস বলতে যেটা বলে বোঝায় সিভিক স্পেস 27টি দেশ, যার মধ্যে বাংলাদেশ 2023 থেকে অন্তর্ভুক্ত, আর তাদের গড় স্কোর 29। এক্ষেত্রে আমাদের স্কোর আরো নির্ভর করছে। আর এইচডিআর কথাটা বলেছিলাম আমরা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেখানেও সাধারণত বাংলাদেশের স্কোর কিছুটা ভালো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, এটা আমরা মধ্যম পর্যায়ে, যেটা যাদের হচ্ছে যে 38টি দেশের মধ্যে আমরা একটি, তাদের স্কোর 31, আর লো স্কোরিং কান্ট্রি যেগুলো 33, তাদের স্কোর হচ্ছে 29, আমরা সেখানে 23 পেয়েছি। অর্থাৎ সার্বিকভাবে এই কয়েকটি মানদণ্ডে বাংলাদেশের স্কোর অত্যন্ত উদ্বেগজনক পরিবর্তন। এবং স্যার এখানে সামারিটা দেখতে পাচ্ছেন, আমাদের 100 মধ্যে 23 স্কোর, 14 নিচের দিক থেকে, 151 উপর দিক থেকে, এবং সেটা হচ্ছে যে আমাদের 2012 থেকে 24-এর ট্রেন্ড ছিল 26, অর্থাৎ আমাদের 26-এর তুলনায় এখন বর্তমান স্কোর 23। এখানে আপনারা স্ট্যাটি আপনারা পরে দেখে নেবেন। এখানে 2001 থেকে যখন থেকে আমরা অন্তর্ভুক্ত হয়েছিলাম, আপনারা লক্ষ্য করুন 2001 থেকে 11 পর্যন্ত এই সুযোগের পরিমাপক ছিল 0 থেকে 10, সেই হিসাবে আমাদের স্কোর গুলো সেভাবেই ছিল। আপনারা জানেন যে 2001 থেকে 5 পর্যন্ত সর্বনিম্ন আমাদের স্কোর ছিল, পরবর্তীতে আমাদের অবস্থানে কিছুটা উপরের দিকে আসে, কিন্তু আমাদের স্কোরের যে চিত্রটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন 12 থেকে, যেটা আগেও বলেছি 12 থেকে 24 পর্যন্ত আমাদের স্কোর যে 20-এর কোটায় আছে, তার মধ্যে এবারের স্কোর সবচেয়ে কম। এবং বৈশ্বিকভাবে আঞ্চলিক যে পারফরমেন্স বা অ্যানালাইসিস, এটা আগে বলেছিলাম, সেটির চিত্রটা এখানে দেখতে পাচ্ছেন। সাব সাহারান আফ্রিকার কান্ট্রিগুলোতে গড় স্কোর হচ্ছে 33, এবং এশিয়া প্যাসিফিকে আমাদের যেটা আমাদের অঞ্চল, সেখানে হচ্ছে 44, আর আমাদের স্কোর হচ্ছে 23। এই স্লাইডটি আপনাদের জন্য আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর একটা তুলনামূলক চিত্র আপনারা দেখবেন। আমরা 2020 থেকে পর্যায়ক্রমে 2020 থেকে 24 পর্যন্ত স্কোর গুলো দেখিয়েছি, এবং সর্বদানে যে স্কোরটি যেটি কলামটি সেটা 2012, এটি পরে বলছি। আপনারা 2024-এর স্কোর গুলো দেখবেন, বাংলাদেশ সহ প্রায় সবগুলো দেশই দক্ষিণ এশিয়াতে স্কোর কমেছে। দক্ষিণ এশিয়াতে সবগুলো দেশের স্কোর কমেছে বাংলাদেশ সহ, শুধুমাত্র ভুটান ছাড়া, এবং ভুটানের স্কোর গতবারের তুলনায় 4 পয়েন্ট বেড়েছে। এবং উল্লেখযোগ্য হচ্ছে যে আপনারা যদি 2012-এর সাথে তুলনা করেন, ডান দিকের যে কলামটি, সেখানে আগেও বলেছিলাম যে বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়াতে শ্রীলঙ্কার পাশাপাশি একমাত্র দেশ যার যেখানে স্কোর কমেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকের কলামে সেটি, এবং একই সাথে দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের স্কোর তাদের 2012 সমপর্যায়ে আছে 2024-এ। ভুটানের স্কোর 63 থেকে বেড়ে 72 হয়েছে। আমাদের তাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। তারা বৈশ্বিক র্যাঙ্কিং এ তারা 18তম দেশ হয়েছে। সার্বিকভাবে যেটা বৈশ্বিক চিত্রটা, সেটা সবচেয়ে টপে এবং সবচেয়ে বটমে যে দেশগুলো, সেটা চিত্রটা এই স্লাইডে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবচেয়ে হাই স্কোর করেছেন 90 পেয়েছেন ডেনমার্ক, তারপর ফিনল্যান্ড, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, লুক্সেমবার্গ, নরওয়ে, সুইজারল্যান্ড একই স্কোর পেয়েছে 5ম স্থানে। সুইডেন 80 স্কোর 8ম স্থানে। নেদারল্যান্ড 78, অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, আয়ারল্যান্ড 77, ইস্টোনিয়া, ইউরোপে 76, কানাডা ও জার্মানি 75। আপনারা দেখবেন যে স্কোর র্যাঙ্কিংটা যেটা হয় সেটি হচ্ছে যে আপনার কয়টা কান্ট্রি একই স্কোর পেয়েছে তার উপর নির্ভর করে। আর সর্বনিম্ন সবচেয়ে খারাপ স্কোর যে সমস্ত দেশগুলো পেয়েছে আনফরচুনেটলি, তাদের মধ্যে সর্বনিম্ন অবস্থানে সাউথ সুদান, এরপর সোমালিয়া, ভেনেজুয়েলা, সিরিয়া, ইকুয়েটর গিনি, এরিত্রিয়া, লিবিয়া, ইয়েমেন, নিকারাগুয়া, নর্থ কোরিয়া, সুদান, মিয়ানমার, হাইতি, আফগানিস্তান আমাদের অঞ্চলে, বুরুন্ডি, তুর্কমেনিস্তান এবং তাজিকিস্তান। এখানে কয়েকটা জিনিস আপনাদের সাথে সংক্ষেপে তুলে ধরছি। এক হচ্ছে যে অন্যান্য যে সমস্ত দেশগুলো আপনারা হাই পারফরমেন্স কান্ট্রি লিস্টের তালিকাটা দেখেছেন আগের স্লাইডে,
এখানে আমরা দেখেছি 75 মতো যারা স্কোর করেছে। তার পরবর্তীতে যে সমস্ত দেশগুলো উল্লেখযোগ্য সবগুলো আমাদের পুরো ওয়েবসাইটে আছে, টিআই এবং টিআই রয়েছে, পাওয়া যাবে। তার মধ্যে আছে হংকং, ভুটান, সেশেলস 72 করে পেয়েছে, হংকং 74, জাপান এবং ইউকে 71, বেলজিয়াম 69, বার্বাডোস ইউএই 68, অস্ট্রিয়া, ফ্রান্স, তাইওয়ান 67, বাহামাস, ইউনাইটেড স্টেটস যুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র 65। উল্লেখযোগ্য যেটা মানে তথাকথিত ক্ষমতাধর দেশগুলো আর কি আন্তর্জাতিক পরিমণ্ডলে পাওয়ারফুল দেশগুলো, তার মধ্যে চায়না 43, ভারত 38, সাউথ আফ্রিকা 41, আর্জেন্টিনা 37 এবং রাশিয়া 22। আমাদের দেশটি কম, রাশিয়া 1 পয়েন্ট কম। সাউথ এশিয়ান অন্যান্য নেইবারিং কান্ট্রি গুলো আমাদের দক্ষিণ এশিয়ার পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার স্কোর মোটামুটি ভালো 64, মালয়েশিয়া 50, ভিয়েতনাম ভালো করছে তুলনামূলকভাবে 40, ইন্দোনেশিয়া 36, থাইল্যান্ড 34, লাওস, ফিলিপিন্স 33। আমাদের সাথে একই স্কোর পেয়েছে কঙ্গো এবং ইরান, আফ্রিকার একটা দেশ, এবং ইরান জানিয়েছিলেন। একটা ইন্টারেস্টিং বিষয় আমরা এবার তুলে ধরেছি, এই স্লাইডের মধ্যে দেখতে পাবেন যে সমস্ত দেশগুলো বাংলাদেশের কর্তৃত্ববাদ বা বাংলাদেশের মানি লন্ডারিং অর্থ পাচারের কারণে লাভবান হয়েছেন, অর্থাৎ আমাদের অর্থ যেসব দেশগুলোতে সবচেয়ে পাচার হয়েছে বেশি, সেই সব দেশগুলো তুলনামূলকভাবে সূচকে ভালো স্কোর করে থাকে, কিন্তু দুর্নীতি সহায়ক ভূমিকা পালন করে, অর্থ পাচার সহায়ক ভূমিকা পালন করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর তৃতীয় সর্বোচ্চ স্কোর প্রাপ্ত দেশ 84 পেয়েছে, যেখানে আমাদের দেশে অর্থ পাচার হয়ে থাকে। সুইজারল্যান্ড 81 পেয়েছে, অস্ট্রেলিয়া 77 পেয়েছে, কানাডা 75 পেয়েছে, হংকং 74, ইউকে যুক্তরাজ্য আলোচিত সাম্প্রতিককালে 71, ইউএই অর্থাৎ মূলত দুবাই, সেখানে তারা পেয়েছে 23 নম্বর স্কোর 68, যুক্তরাষ্ট্র 65, মালয়েশিয়া 50, যেখানে সেকেন্ড হোম আছে, আর ভারত 38। ভারত এই কারণে উল্লেখ করছি যদি ভারতে অর্থ পাচার সম্পর্কে ব্যাপক আলোচনা নেই, কিন্তু আমরা জানি একটু গভীরভাবে দেখলে বোঝা যায় বাংলাদেশ থেকে যে সকল দেশে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়ে থাকে তার মধ্যে অন্যতম কিন্তু ভারত। যেভাবে কনভেনশনাল ওয়েতে অর্থ পাচার হয় ঠিক সেভাবে না হলেও আমরা বিভিন্ন বর্ডার এর মাধ্যমে এবং বিশেষ করে নদীর মাধ্যমে ব্যাপক অর্থ বাংলাদেশ থেকে ভারতে যায়। বৈশ্বিক যে আমরা যে মোটামুটি যে ফাইন্ডিং সেটার বা সূচকের যে মূল বিবেচ্য বিষয়গুলো এবং ট্রেন্ড, সেটা হচ্ছে যে মূলত হতাশাব্যঞ্জক চিত্র বৈশ্বিক পরিবর্তনে বিরাজমান রয়েছে। কোন দেশই শতভাগ স্কোর পায়নি, খেয়াল করতে হবে, অর্থাৎ পৃথিবীর সব দেশে দুর্নীতি আছে, বিরাজমান দুর্নীতি, এবং বেশিরভাগ দেশই হয় গতবারের তুলনায় ভালো স্কোর করতে পারেনি অথবা সামান্য ভালো স্কোর করেছে। নো প্রোগ্রেস অর লিটল প্রোগ্রেস বেশিরভাগ দেশে। 122টি দেশে যেটা হয়েছে স্কোর বিলো 50, 50 এর নিচে স্কোর পেয়েছে 122টি দেশ, অর্থাৎ সেখানে উদ্বেগজনক দুর্নীতির সমস্যা বিরাজমান পৃথিবীর 122টি দেশে। 101টি দেশে অর্থাৎ 57% দেশে টোটাল এসেছে, অর্থাৎ বড় স্কোর যে কম স্কোর পেয়েছে, অর্থাৎ সেই সমস্ত 80% দেশের 80% দেশ বিশ্বের 80% জনগণ গভীর উদ্বেগজনক দুর্নীতিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। 2023 তুলনায় সার্বিকভাবে স্কোর কমেছে 93টা দেশে, বেড়েছে 56টি দেশে, এবং সমান পর্যায়ে রয়েছে 31টি দেশে। প্রায় 1/4 দেশে, 47টি দেশে তাদের 2012 তুলনায় সর্বনিম্ন স্কোর পেয়েছে, যার মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাংলাদেশের পাশাপাশি যে সমস্ত দেশগুলো একইভাবে 2012 তুলনায় স্কোর কমেছে, তার মধ্যে লো স্কোরিং কান্ট্রি যেরকম আছে, হাই স্কোরিং কান্ট্রি অর্থাৎ কম স্কোর পায় এরকম দেশ যেরকম আছে, যেমন ব্রাজিল, বাংলাদেশ, ব্রাজিল, কিউবা, রাশিয়া, শ্রীলঙ্কা, এদের স্কোর 2012 তুলনায় কমেছে উল্লেখযোগ্য হারে। আবার একইভাবে যারা হাই স্কোর করে ভালো পারফরমেন্স এই সুযোগে, সেই দেশগুলোর মধ্যেও
বিশেষ করে ফ্রান্স, জার্মানি, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, রাশিয়া, সুইজারল্যান্ড, ইউনাইটেড স্টেটস এইসব দেশগুলোতে 2012 তুলনায় স্কোর উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে একটু ভালো সংবাদ আছে যে 25টি কান্ট্রিতে তাদের 2012 থেকে এই পর্যন্ত সবচেয়ে হাইয়েস্ট স্কোর করেছে, যার মধ্যে আছে ভুটান, আগে উল্লেখ করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ, সাউথ কোরিয়া, লাওস, সৌদি আরবিয়া, এবং পরপর 7বারের মতো ডেনমার্ক টপ স্কোর করেছে, হাইয়েস্ট রেজাল্ট, ভালো ফল, সবচেয়ে ভালো ফল করেছে। তারপরে আছে ফিনল্যান্ড এবং সিঙ্গাপুর। বাংলাদেশের যে চিত্র সেটাকে আরেকবার আপনাদের সামারাইজ করতে করি। মূল কথাটি হচ্ছে যে আমাদের স্কোর হচ্ছে 2012 থেকে শুরু করে এই পর্যন্ত সর্বনিম্ন, এবং আমরা এমন একটি দেশ যারা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছি। আমাদের স্কোর 100-র মধ্যে 23, যেটি গতবারের তুলনায় 1 পয়েন্ট কম, এবং গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমেছে, 151 থেকে 149 থেকে 151তম অবস্থানে আমাদের এবারের স্কোর। আমাদের এবারের স্কোর নিচের দিক থেকে হিসাব করলে 14তম, এবং আমাদের দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একমাত্র শ্রীলঙ্কার পাশাপাশি দেশ যারা 2012 থেকে এই পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট স্কোর করেছে। বাংলাদেশের স্কোরটা হচ্ছে যে লোয়েস্ট স্কোর শ্রীলঙ্কার মধ্যে আমাদের দেশে অথরিটেরিয়ান বা কর্তৃত্ববাদী সরকার ছিল, এবং আমাদের সত্ত্বেও যেটা উল্লেখযোগ্য আমাদের স্কোর কর্তৃত্ববাদী সরকার কর্তৃক পরিচালিত দেশগুলো যে গড় স্কোর তার তুলনায় 6 পয়েন্ট কম। এবং একইভাবে আমাদের স্কোর হচ্ছে যে অধিক গুরুত্বপূর্ণ দুর্নীতির কারণে বিপর্যস্ত যে দেশগুলো তার মধ্যে আমরা অন্যতম। আমাদের স্কোর যে বৈশ্বিক গড় স্কোর 43, তার তুলনায় আমাদের স্কোর 20 পয়েন্ট কম, অর্থাৎ আমাদের সমস্যাটা আরো বেশি অতি গভীর উদ্বেগজনক অবস্থানে আমরা আমাদের দুর্নীতির মানদণ্ডে আমাদের দেশের অবস্থান। এরপরে যেটা বলেছি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমাদের দেশগুলোতে সিভিক স্পেস অর্থাৎ নাগরিক স্বাধীনতার মানদণ্ডে ক্লোজ সোসাইটি বলে ধরে নেওয়া, অর্থাৎ আবদ্ধ অবস্থানে তাদের যে গড় স্কোর তার তুলনায় আমাদের স্কোর 6 কম, এবং আগে যেটা বলেছি কর্তৃত্ববাদী সরকার কর্তৃক পরিচালিত দেশগুলোর তুলনায় 6 স্কোর কম। আবার একইভাবে যে সমস্ত দেশগুলোতে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সর্বনিম্ন গড় স্কোর তাদের তুলনায় আমাদের স্কোর অনেক বেশি। এবং বাংলাদেশের উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে আমরা এবার যেটা লক্ষ্য করেছি, বাংলাদেশের থেকে অর্থ পাচারের ফলে সবচেয়ে বেশি লাভবান যে দেশগুলো তাদের মধ্যে হাই পারফরমেন্স দেশগুলো অবস্থিত আছে। সার্বিকভাবে এই সূচকের 2024-এর সূচকের দুর্নীতি ধারণা সূচকের যে মূল বার্তাটি, সেই বার্তাগুলো সেগুলো হচ্ছে যে দুর্নীতি একটা বৈশ্বিক সমস্যা, সব দেশে দুর্নীতি আছে, তবে দুর্নীতি শুধুমাত্র ডেভেলপমেন্টাল চ্যালেঞ্জ বা উন্নয়নের পথে একটা প্রতিবন্ধকতা হিসেবে বিরাজ করছে তাই নয়। দুর্নীতি গণতান্ত্রিক জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা এবং দেশের স্থিতিশীলতা, হিউম্যান রাইটস বা মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষে সবচেয়ে বড় অন্তরায়ের মধ্যে অন্তরায় হিসেবে বিবেচিত। আর যদিও আবার রিপিট করছি, যদিও হাই স্কোরিং কান্ট্রি হিসেবে অনেকগুলো দেশই পরিচিত, তা সত্ত্বেও সেসব দেশে বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেন্টার বা আর্থিক যে ব্যবস্থাপনা আছে তার মধ্যে বিভিন্ন ধরনের লুপহোলের কারণে বিভিন্ন ধরনের আইনি বিচ্যুতির সুযোগ নিয়ে এক ধরনের ফেসিলিটেটর কাজ করে, যারা বাংলাদেশের মধ্যে দেশ থেকে অর্থ পাচারের সুযোগ সৃষ্টি করে এবং সেখানে লগ্নি করার সুযোগ সৃষ্টি করে, যার ফলে সেসব দেশ থেকে পাচারকৃত অর্থ সেখানে বিনিয়োগ হয় এবং সেই অর্থ ফেরত না বা সেই সম্পদ ফেরত না খুব জটিল হয়ে দাঁড়ায়। এই কারণে যে বৈশ্বিকভাবে যে দুর্নীতির ব্যাপকতা গভীরতা বাড়ছে, সেটি যেরকম উন্নয়নশীল দেশগুলো বা আমাদের দেশগুলো দায় আছে, কিন্তু উন্নত দেশগুলোর দায় একইভাবে রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আরো বেশি গভীরতা আলোচনা করা দরকার বলে টিআই মনে করছে। একই সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মূল যে বার্তাটি বলছে ট্রান্সলেশনের পক্ষ থেকে, দুর্নীতি নিয়ন্ত্রণটাকে সকল রাষ্ট্র কাঠামোতে সরকারি, জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে মূল ধারার অন্তর্ভুক্ত করতে হবে দুর্নীতি নিয়ন্ত্রণের বিষয়টিকে, এবং এর যার মাধ্যমে এমনভাবে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং ডেমোক্রেসি বা গণতন্ত্র, মানবাধিকার
এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অন্তরায়গুলো সেটি দূর করার জন্য অন্যতম উপায় হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ। যে সমস্ত কারণে বাংলাদেশের এরকম হতাশাজনক ফলাফল তার মধ্যে অন্যতম হচ্ছে, যেটা আমরা মনে করছি, এটা বিশ্লেষণ আমাদের এই সূচকের তথ্য বিশ্লেষণের উপর ভিত্তি করে আমরা যেটা বলতে পারি, সেটি হচ্ছে যে আমাদের যে পিরিয়ড, যে সময়ের ডেটা বা তথ্যের উপর নির্ভর করে এবারে সূচকটি, সেই সময়টা ছিল বাংলাদেশের কর্তৃত্ববাদ বিকাশের, এই কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব যেটা ছিল, তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, অর্থাৎ নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 এই মেয়াদটি। এবং এই মেয়াদের তথ্যের উপর ভিত্তি করে যেহেতু সূচক, সেই কারণে আমাদের পারফরমেন্স এত বেশি নেতিবাচক বা উদ্বেগজনক হয়েছে। আমাদের এই সময় যেটা আমরা দেখেছি, পাবলিক সেক্টর করাপশন, অর্থাৎ সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণের কোন কার্যকর, বিশেষ করে হাই লেভেল করাপশনের দুর্নীতি নিয়ন্ত্রণের কোন কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারিনি। বিশেষ করে যেটা দেখা গেছে পাবলিক সেক্টরে পাবলিক কন্ট্রাক্টিং ক্রয় খাত এবং প্রকল্প বাস্তবায়ন, এই ধরনের খাতগুলিতে অবাধিত দুর্নীতি, জবাবদিহিভাবে ক্ষমতার ব্যবহার, আমরা সেটা দেখতে পেয়েছি এবং সেটা প্রতিফলন এই সূচক ঘটেছে। এবং এই ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় না, যদিও পর্যাপ্ত তথ্য প্রকাশিত হয়েছিল, আলোচিত হয়েছিল, তার সত্ত্বেও কোনো ব্যবস্থা গৃহীত হয়নি। পাশাপাশি দেশের নিয়ন্ত্রণ করা যায়নি দুর্নীতি, অন্যদিক থেকে দেশ থেকে অর্থ পাচার সুগম করে দেওয়া হচ্ছিল। যে প্রতিষ্ঠানগুলোর উপর দায়িত্ব এই দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থ পাচার নিয়ন্ত্রণ, তারা নিজেরাই সেই চক্রে আবদ্ধ হয়ে অর্থ পাচারকে সুযোগ করে দিয়েছিল। যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, যেগুলো বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য যেসব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসন ও আমলাতন্ত্র, আইন প্রক্রিয়া সংস্থা, বিচারিক প্রতিষ্ঠানগুলো, তারা তাদেরকে নিয়ন্ত্রণে, তারা একটা এক ধরনের দলীয় রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে আবদ্ধ ছিল, যার ফলে তাদের উপর অর্পিত দায়িত্ব সেটি পালন করতে পারেনি এবং তাদের পেশাগত দলীয় অপরাধ প্রকাশ পেতেছিল, যার ফলে দুর্নীতি নিয়ন্ত্রিত হয়নি। এবং এমনকি আমরা যেটা দেখতে পেয়েছি উল্লেখযোগ্য, যেহেতু এই মেয়াদের কথা যেটা আগে বলেছি সেপ্টেম্বর 24 পর্যন্ত, এমনকি কর্তৃত্ববাদ পতনের পর থেকেও পরেও যেটা দেখা গেছে যে বিভিন্ন ভাবে এক ধরনের দলীয়করণ, এক ধরনের দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু বাংলাদেশে অব্যাহত ছিল, সেটির প্রতিফলন এখানে দেখতে পাই। এবং সর্বোপরি যেটা হয়েছে যে আমাদের পুরো মেয়াদে এবং অব্যাহতভাবে ফ্রিডম অফ ডিসেন্ট, অর্থাৎ ভিন্ন মতের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, সিভিক স্পেস, নাগরিক স্বাধীনতার যে ক্ষেত্রগুলো, সেগুলো সংকুচিত অবস্থায় রয়েছিল বা আছে। আমরা কি করলে আরো ভালো করতে পারি? অবশ্যই নতুন কোনো রকেট সায়েন্স না, মূলত যে বিষয়গুলো হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে রেকমেন্ডেশন সুপারিশগুলো একটি করাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশন কর্তৃক প্রণীত হয়েছে, যদিও কোইন্সিডেন্স, সেই সুপারিশগুলো যত শীঘ্র সম্ভব কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। পার্টিকুলারলি বিশেষ করে দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করার জন্য যে সুনির্দিষ্ট অনেকগুলো সুপারিশ আছে প্রতিষ্ঠান কেন্দ্রিক, সেগুলোকে অনতিবিলম্বে কার্যকর করতে হবে, যাতে করে এই প্রতিষ্ঠানটি আরো স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, বিশেষ করে দলীয় প্রভাবমুক্ত হয়ে জবাবদিহিমূলক ভাবে তার দায়িত্ব পালন করতে পারে। তার জন্য সুনির্দিষ্ট সুপারিশ পদ্ধতি নির্ধারণ করা আছে, সেগুলিকে আবার বাস্তবায়ন হচ্ছে পালা। এর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে পর্যায়ে ক্ষমতাবান ব্যক্তি হোক না হোক, যিনি হোক না, যার পরিচয় অবস্থান নির্বিশেষে দুর্নীতি সম্পর্কে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের সকলকে আইনের চোখে সমান এই মানদণ্ডে বিচার আওতায় আনতে হবে। আমাদের যে সমস্ত ক্রুশিয়াল স্ট্র্যাটেজিক সেক্টরস গুলো, ইকোনমি, অর্থনীতির মূল ক্ষেত্রগুলো, বিশেষ করে পাবলিক ইন্টারেস্টের মূল ক্ষেত্রগুলো, যেগুলোতে পলিসি ক্যাপচার বা নীতি কাঠামো, নীতি দখলের আওতাভুক্ত হয়ে গেছিল, সেখান থেকে এবং শক্তিতন্ত্র দ্বারা হয়েছিল বা নিয়ন্ত্রিত ছিল, সেই ক্ষেত্রগুলোকে দলীয় রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করতে হবে, অনলাইন প্রভাব থেকে মুক্ত করতে হবে। বিশেষ করে ক্রয় খাত, সরকারি ক্রয় খাত, ব্যাংকিং খাত, ট্রেড বা বাণিজ্য খাত, পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর, হেলথ সেক্টর, এডুকেশন, ল্যান্ড এবং ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের খাতগুলো যেখানে রাষ্ট্রীয় অর্থে, জনগণের অর্থে সবচেয়ে বেশি ব্যয় হবে থেকে বিনিয়োগ হতে হবে, এই খাতগুলোকে নীতি দখলের আওতার যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ থেকে, তার থেকে মুক্ত করতে হবে। স্বার্থদ্বন্দ্বের
যে সংস্কৃতি প্রতিষ্ঠিত তাতে উদ্যোগ দিতে হবে। একইভাবে যেটা আগেও বলেছি যে আমাদের দেশে মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং ভিন্ন মতের স্বাধীনতাকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে করে নাগরিক সমাজের পক্ষ থেকে অন্যান্য দাবির পাশাপাশি দুর্নীতি সম্পর্কে তথ্য প্রকাশ, দুর্নীতি বিরোধী অবস্থান গ্রহণ, দুর্নীতি বিরোধী দাবি উত্থাপন, এই কাজগুলো যেন নিরাপদে সম্পন্ন করা যায় এবং চাহিদা সৃষ্টি করা যায়। সরকারের প্রতি অন্য প্রতিষ্ঠানগুলো যাদের উপরে ডেলিভারি করার দায়িত্ব তাদের উপরে চাপ সৃষ্টি করা, চাহিদা সৃষ্টি করাটা জোরদার করা যায়। সবচেয়ে বড় কথা হলো সবশেষ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসতে হবে, যার মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ কার্যকর করা সম্ভব। বাদ দিয়ে আমরা যত সংস্কারের কথা বলি দুর্নীতি কার্যক্রম নিয়ন্ত্রণ হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য। প্রশ্নটা শেষ করছি, যদি কোনো কোশ্চেন থাকে আমরা প্রশ্ন করার আগে আপনাদের নাম এবং প্রতিষ্ঠানের নামটি বললে সুবিধা হবে। আসসালামু আলাইকুম, আমার নাম মৌলিক যোগান্তের কাছ থেকে এটা র্যাঙ্ক 2014 গত বছর সম্ভবত 2000 কাউন্ট ছিল 12 এর নিজের দিক থেকে ছিল সেই হিসাবে বলতে পারেন যে আমরা 3 ধাপ উঠেছি 4 ধাপ, সেটা কিন্তু এটা মূল বিষয়টা হচ্ছে যে আমাদের তুলনায় অন্যদের স্কোর খারাপ করেছে, আরো খারাপ। আমাদের স্কোরটাও কমেছে কিন্তু অন্যদের স্কোর যে কমার মাত্রাটা আরো বেশি, এবং সেই তালিকাটা আপনাদেরকে আমি দেখিয়েছি। সেই কারণে যে সর্বনিম্ন যে স্কোর গুলো আছে আপনি দেখুন, এই যে এখানে ডান দিকে যে কলামটা দেখেন, সর্বনিম্ন স্কোর 8, এর থেকে শুরু করে এবং একই স্কোর প্রাপ্ত অনেকগুলো হ্যাঁ, এবং সেইভাবে 11 ছিল। এখন এখানে আছে 10টি দেশের মানে 10টা স্টেট, যার মধ্যে 23 স্কোর নাই, এর পরবর্তীতে 23 এইভাবে আসতে থাকে। এবং আপনাদেরকে আগে বলেছি যারা এটা আমাদের সাথে কাজ করেন আমাদের বিষয়, এই সূচকে মূল বিবেচ্য হচ্ছে স্কোর, র্যাঙ্কিংটা নয়। র্যাঙ্কিং বিবেচনা করলে উপরের দিক থেকে যেটা সেটা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ, নিচের দিক থেকে তালিকা অনুযায়ী সেটাকে আমরা সবসময় কাউন্ট করতে পারি, সেটা আমরা করে থাকি। এবার যেটাকে কোনো অবস্থায় আগে গতবারের তুলনায় ভালো হয়েছে, এটি বলার পর যে কেন ভালো হয়নি, আমরা 4টা ডেজিগনেশন পেয়েছি এবারে। আর একটা হচ্ছে যে বাংলাদেশ দুর্নীতি নিয়ন্ত্রণ হারাতে বসেছে, দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেশের স্কোরটা হচ্ছে যে অথরিটেরিয়ান বা কর্তৃত্ববাদী যে দেশগুলোর যে স্কোর তার তুলনায় কম। আমাদের দেশের স্কোর যে সমস্ত দেশের সিভিক স্পেস সবচেয়ে আবদ্ধ তার চেয়ে কম। আমাদের দেশের স্কোর তো যেসব দেশ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানবিক উন্নয়ন সূচকে সর্বনিম্ন তাদের চেয়েও কম। আমাদের দেশ যে বৈশ্বিক মানদণ্ডে যে সমস্ত অঞ্চলগুলি সবচেয়ে বেশি দুর্নীতি প্রবণ অর্থাৎ সাবসাহারান আফ্রিকা, তাদের তুলনায়ও 6 পয়েন্ট কম, 10 পয়েন্ট কম। আর হচ্ছে যে 2012 তুলনায় আমাদের স্কোর ভারত থেকে পুরো মেয়াদে সর্বনিম্ন স্কোর। কাজেই আমাদের স্কোর অত্যন্ত উদ্বেগজনক এবং দশাব্যঞ্জক, এবং আগের তুলনায় আমাদের অবস্থা গভীরভাবে উন্নত অবস্থায় পৌঁছেছে। যেসব দেশের মানুষের টাকা পাচার হচ্ছে আমি একটা বিশ্লেষণের করতে আমাদের স্কোর 23। আমরা হচ্ছে দেশ সবচেয়ে বেশি দুর্নীতি, কিন্তু আমাদের দেশ থেকে পাচার অর্থ কোন দেশগুলোতে যাচ্ছে, এই দেশগুলোতে যাচ্ছে তাদের স্কোর আমাদের তুলনায় অনেক ভালো এবং বৈশ্বিক মানদণ্ডের ভালো, এবং ভালো মাত্রাটা কি ধরনের শিখিয়ে দিচ্ছে। যেমন সিঙ্গাপুরে আমাদের দেশ থেকে পাচার হচ্ছে, সিঙ্গাপুর হচ্ছে ওয়ার্ল্ডের 3য় মানে সর্বোচ্চ অবস্থা
এবং তাদের স্কোর চলে আসে আমাদের স্কোর দেশ। এইভাবে অন্যান্য দেশগুলোকে আমরা বিশ্লেষণ করি। আমি দেখবেন অর্থাৎ এখানে আমাদের মূল পয়েন্ট হচ্ছে যে দুর্নীতির জন্য আমাদের দেশে দুর্নীতি নয়, আমাদের অর্থ পাচার নিয়ন্ত্রণে দায় আমাদের, দুটো দিয়ে আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু এই দায়টা এককভাবে শুধু আমাদের, এটা বলার কোনো সুযোগ নাই, বিশেষ করে অর্থ পাচার। ইমাজিন করেন যদি যেসব দেশ থেকে আমাদের অর্থ পাচার হয়, যেসব দেশে যায়, যুক্তরাজ্য যদি করি, এটা নিয়ে ব্যাপক আলোচিত, আমরা সবাই লেখালেখি করছেন। ওই দেশে আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক কাঠামো অনুযায়ী কিন্তু অবৈধ অর্থ সেখানে ল্যান্ড করার কোনো সুযোগ নাই। কিন্তু সেখানে ওই ওই যেটা বলা ফাইন্যান্সিয়াল সেক্টর গুলো ফাঁক এরকম আছে যে, এবং এমন পদ্ধতি আছে যেমন করে যে কোনো পরিমাণ অর্থ যে কোনো অবৈধ সূত্র হোক বা সূত্রের পর থেকে সেখানে গিয়ে তৈরি করা যায়, অ্যাপার্টমেন্ট কিনা যায়, বিল্ডিং কিনা যায়, বিনিয়োগ করা যায়। এই সুযোগটা কিন্তু ওই সমস্ত দেশগুলো বিশ্বের সবচেয়ে তথাকথিত অর্থনীতিগ্রস্ত অসুবিধ তার করে দিচ্ছে। যার ফলে ওরা কিন্তু দুর্নীতির ডিমান্ড সাইড হয়ে অর্থ বাজারের চাহিদার অংশটা তাদের ওখানে আসছে। যার ফলে আমাদের যদি এমন হতো যে এসালম কি প্রাক্তন ভূমিমন্ত্রী 300 অ্যাপার্টমেন্ট কেমন করে হলো, এই প্রশ্ন যদি আমরা তো আগে যে যুক্তরাজ্য সরকার করতো, সেই প্রথম থেকে যদি তারা ওই প্রতিবন্ধকতা থাকতো 300 অ্যাপার্টমেন্ট এই অবস্থায় দেশ থেকে পাচার কিন্তু নিয়ন্ত্রণ করা হতো, প্রিভেন্ট করা হতো। এই বিষয়গুলোকে আরো ব্যাপকভাবে আলোচনায় আসার দরকার, সেখানে আমরা মাতৃকা রহমান, আমি আরটিভিতে কাজ করি। এখন যে দুর্নীতির ধারণা সূত্র আমরা দেখলাম, এটা আসলে আওয়ামী লীগ সরকারের মেয়াদের যে পরিস্থিতি, সেটি এই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে 6 মাসে দুর্নীতিবাজদের জন্য যে পরিমাণ আসলে আতঙ্ক বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যে ধরনের ভূমিকা সরকারের নেওয়া উচিত ছিল, এবং দুদক সহ এই যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রয়েছে, এনবিআর সহ অন্যান্য প্রতিষ্ঠান, তারা কি দৃশ্যমান কোনো কাজ করতে পারে, মানে উল্লেখযোগ্য কাজ করতে পেরেছে কিনা, আপনার কাছে কি মনে হয়? বিশেষ করে আমরা বিগত সময়ে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে দেখেছি তারা 3 মাস 6 মাসে যে ধরনের অ্যাক্টিভিটিস করেছে, তাতে কিন্তু মানুষের মনে এক ধরনের ধারণা পাল্টেছিল। তো সেটা অন্তর্বর্তী সরকার করতে পেরেছে কিনা? এখন এই সূচকে কিন্তু এই বিশ্লেষণের সুযোগ নেই। তারপরে যেটা আমরা আমাদের যে সমস্ত, আমি একটা স্লাইডটাতে আমরা একটু স্লাইডে দেন নাম্বারটা নাই, একেবারে পেনাল্টি ব্যাগ শেষটা আরেকটা এটার যে দিক থেকে দ্বিতীয় বুলেটটা, আমরা কিন্তু এই তথ্যের উপর নির্ভর করা ছাড়া আমরা কিছু বলি না। এখানে যে মেয়াদটা ছিল, মেয়াদটা হচ্ছে সেপ্টেম্বর 2024। ওই মেয়াদেই কিন্তু আপনার যে প্রশ্নের উত্তরটা ছিল, তখনই কিন্তু আমরা দেখেছি, আপনারা প্রতিবেদন করেছেন সারা দেশে বিভিন্ন ভাবে দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি অব্যাহত ছিল বা কোনো ক্ষতির ব্যাপকতা রয়েছে। সেটার প্রতিফলন ঘটে থাকতে পারে এটা যে কারণে এই সূচকে শুধুমাত্র কর্তৃত্ববাদের মেয়াদ সেটা বলা যাবে না। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারও কিছুটা সময় চলে আসছে এটা, এবং সেটা কিন্তু আমরা বাস্তব চোখে এখানে বসে দেখেছি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার যেটা প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা পালন করতে পারছে কিনা, এই বিশ্লেষণটা এখনো টু আর্লি। তবে আমরা যেটা মনে করছি, বিশেষ করে দুদকের হাতে অসংখ্য মামলা হাতে নিয়েছে, এবং যেটা খুবই হলো বাস্তবসম্মত ভাবে প্রয়োজন অনুযায়ী যে দেশ জনগণের চাহিদা, আপনার আমার সকলের চাহিদা অনুযায়ী বিশেষ করে উচ্চ পর্যায়ের উপরই প্রাধান্য দেওয়া হচ্ছে খুবই উল্লেখযোগ্যভাবে। এবং এখন পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, দুদক আগের তুলনায় সক্রিয় অংশ এবং বলবো যে চেষ্টা করছে যে তার দায়িত্বটা কার্যকরভাবে পালন করার জন্য। কতটুকু হচ্ছে সেটা আমরা হয়তো আরো বিশ্লেষণ করে পরে বলবো, কিন্তু এটি দৃশ্যমান আছে যে তাদের হাতে এই কাজগুলো নেওয়া হয়েছে, এবং বিশেষ করে যারা উচ্চ পর্যায়ে দুর্নীতি, যেটা নিয়ে আমাদের সাথে আলোচনা, এবং এই সূচকের সাথে যেটা প্রতিফলন ভবিষ্যতে সূচকে হয়তো ঘটবে পরবর্তী সূচকে, পরবর্তী বছর। কিন্তু সেটা কতটুকু হবে সেটা কিন্তু নির্ভর করবে কত মানে কার্যকর ভাবে কতগুলো মামলার ক্ষেত্রে তারা সুফল দেখাতে পারবে। সেখানে তাদের নিজেদের সক্ষমতার বিষয় আছে, বিচারিক প্রক্রিয়ার সক্ষমতার বিষয় আছে, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা এবং সক্ষমতার বিষয়গুলো আছে। সবগুলো এখনকার যে অবস্থাতে আছে, এখন পরিপূর্ণ
পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু যেটুকু যে ধরনের যে প্রত্যাশাগুলো আছে এবং আমরা যেটা বলেছি দুদক সংস্কার কমিশনের যে সুপারিশমালাগুলো আছে যার মধ্যে এই প্রশ্নের জবাব আছে, সেগুলো অনুসরণে যদি পদক্ষেপ গৃহীত হয় তাহলে আমরা আশা করি যে বাংলাদেশের স্কোর আস্তে আস্তে খুবই বাড়ার সম্ভাবনা আছে, সেদিকে আমরা যাচ্ছি এই পর্যায়ে বলতে পারি। কিন্তু সেটা কতটুকু নির্ভর করবে সেটা কিন্তু আমি বলছি যে আলটিমেটলি এটা নির্ভর করবে, এক হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো বাস্তবে কতটুকু কার্যকর করা হবে, দুই হচ্ছে যে আমাদের রাজনীতি এবং আমলাতন্ত্রের বাস্তব ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন কতটুকু ঘটবে, এই দুইটি সংমিশ্রণ। স্যার, আমি শাহাদাত বিপ্লব বলছি, বিজনেস স্ট্যান্ডার্ড এ কাজ করি। গতকাল দুদক চেয়ারম্যান বলেছেন যে দুর্নীতির বড় একটা অংশই হচ্ছে সরকারি কেনাকাটায় বা সর্বোচ্চ। তো আপনাদের স্যার স্কোরের ক্ষেত্রে আসলে এটার ভূমিকা কতটুকু? এটা একটা অন্যতম উপাদান হিসেবে যায়। আপনি দেখেছেন প্রথম সাইড থেকে আমরা একাধিকবার বলছি, পাবলিক সেক্টরে সরকারি ক্রয়, সরকারি নিয়োগ, এই ধরনের ক্ষেত্রগুলোতে সরকারি উদ্যোগের প্রকল্প বাস্তবায়ন, এই বিষয়গুলো অন্যতম উপাদান হিসেবে যায়, কাজে সেটা প্রতিফলন এখানে ঘটেছে অবশ্যই। এবং দুদক চেয়ারম্যান যদি এটা বলে থাকেন যথার্থই বলেছেন, সরকারি ক্রয় খাতে সবচেয়ে বেশি দুর্নীতি প্রবণ, এটা স্বীকার করার ওই ক্ষেত্রে এই কারণে আপনারা দেখবেন যে টিআইবিও তার গবেষণার অন্যতম ক্ষেত্রগুলোর মধ্যে ক্রয় খাতকে অন্তর্ভুক্ত করে বিভিন্ন সময় কাজ করছে। এখন বলছিলাম ঢাকা পোস্টে কাজ করি। আমার একটা মানে সাপ্লিমেন্টারি প্রশ্নের মতো যেন একটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি অভিযানের দেখতেছি যে বড় অভিযানের পার্ট হিসেবে বড় বড় রাজনীতিবিদ যা এই আমলে আসছে, এর আওতায় আইনের আওতায় আনা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে আমলাতান্ত্রিক যারা এই ফেসিবাদের কলকাঠি নাড়া আসছেন, যারা এই পিছনে বড় ভূমিকা রাখছেন, সেই আমলাতন্ত্রটা কতটুকু আঘাত করতে পারছে বর্তমান 5 বছর? এইটি অবশ্যই বর্তমান সরকারের হাতে এটা আবার একটা সমস্যা। এটা বাস্তবে গত 50 বছরে 54 বছরের সৃষ্ট সমস্যা আমলাতন্ত্রের এই বিষয়গুলো, যে কারণে আমিও বড় আপনার মধ্যে উদ্বেগটা প্রকাশ করি। চট করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এটা আঘাত করা, এটাকে প্রতিহত করা, নিয়ম সংস্কার করে ফেলা সম্ভব নয়। সেই কারণে কিন্তু আমলাতন্ত্র সংস্কার কমিশন হয়েছে, জনপ্রশাসন সংস্কার। তাদের বেশ কিছু অত্যন্ত সময়োপযোগী কোনো কোনো ক্ষেত্রে বৈপ্লবিক প্রস্তাবনা আছে, আমরা যেটা মনে করি, এবং এগুলো যদি বাস্তবায়ন হয়, এগুলো যদি আমলাতন্ত্রে ইন্টারনালাইজ হয় বা মূল ধারায় অন্তর্ভুক্ত করা যায়, তাহলে অবশ্যই সেটা পরিবর্তন সম্ভব। তবে এটা খুবই কঠিন কাজ, অস্বীকার করার হয়নি। এটা দীর্ঘমেয়াদে এবং বলবো যে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক নেতৃত্বে উভয়ের মধ্যেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা, সেটা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা থাকতে হবে, সেটা চর্চা করতে হবে, তাহলে সম্ভব। তো সেখানে কতটুকু হবে সেটা আমরা এই মুহূর্তে বলাটা খুব কঠিন। সব টাইম উইল টেল, সময় বলবে। আসসালামু আলাইকুম, আমার নাম খালিদ হাসান, আমি বিডিও নিউজে আছি। দক্ষিণ এশিয়ায় সবগুলো দেশের যে অবস্থান, সবাই মোটামুটি অ্যাভারেজের নিচে পয়েন্ট, শুধু ভুটান ব্যতিক্রম। তো এক্ষেত্রে কি ভুটানে অর্থনৈতিক কাঠামো খুব শক্ত, নাকি তারা ব্যক্তিগত ভাবে সব মানুষ? ভালো প্রশ্ন। এটা কয়েকটা ফ্যাক্টর এখানে কাজ করছে। ভুটান একটা ছোট দেশ এবং তাদের যে সাংস্কৃতিক এবং সামাজিক সাংস্কৃতিক এবং যেগুলো দিনের ঐতিহ্যগত যে বিষয়গুলো আছে সেগুলো দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় ক্ষেত্রে আলাদা। এটি ছোট অর্থনীতি, ছোট দেশ এবং বিশেষ করে তুলনামূলকভাবে শিক্ষিত জনগোষ্ঠী। সবচেয়ে বড় কথা হলো দুইটা জিনিস। একটা হচ্ছে ভুটানের সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব অত্যন্ত ইতিবাচক, ব্যতিক্রমে ইতিবাচক দৃষ্টান্ত দেখিয়েছে এবং তারা সুবিধাভাবে প্রত্যক্ষভাবে দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত জোরালো অবস্থান ঘোষণা করেছে এবং সেটাকে প্রয়োগ করেছে। এবং তার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত যারা, বিশেষ করে ভুটানের দুর্নীতি কমিশন, তাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এবং তারা সেইভাবে কাজ করতে পারছে, বিষয়টি তৈরি করে দেওয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিভাবে তাদেরকে সহায়তা পুরো ফ্যাক্টরি মিলিয়ে এবং ভুটানের শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিকতার শিক্ষা এবং উন্নতি বলতে মানসিক উন্নতি বিষয়টা, এই ধরনের মানব উন্নয়নের উন্নতি বলতে শুধুমাত্র টাকা পয়সার উন্নতি না, এটা হচ্ছে মানসিকতার উন্নতি। এই ধরনের মানদণ্ডের উপর ভিত্তি করে ভুটানের সমাজ ব্যবস্থা পরিচালিত, যেই কারণে ভুটানের অবস্থান এরকম ক্রমাগত ভাবে উচ্চ পর্যায়ের দিকে ধাবিত হচ্ছে। আমি অন্তত মোটেই অবাক হই না, এটা
যেটা আমার খুবই শীত হচ্ছে যে আমাদের দেশগুলো, অন্যান্য দেশগুলো এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারছে না। অনেক কিছু শিক্ষণীয় আছে ভুটানের কাছ থেকে। আমরা যদি সেটা গ্রহণ করি তাহলে অবশ্যই, এবং সেটার প্রতিফলন কিন্তু আমাদের কথাবার্তার মধ্যে, আমাদের যেমন সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেখানেও কিন্তু আছে, কিভাবে পুরো রাষ্ট্রকে, পুরো সমাজকে অন্তর্ভুক্ত করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। আমাদের দেশে সমাজে কি আমরা তো একটা সময় ছিল, তারপর এত কিছুর পর একটা সময় ছিল মানুষ দুর্নীতিবাজকে মন থেকে ঘৃণা করতে আর কিছু না পারলো। এখন তো মানুষ তাদেরকে রাজনীতি করে, ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি বানায়, গলায় মালা দিয়ে আমরা পুরস্কৃত করি তাদেরকে। আবার সবচেয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাকে 4 বার যুদ্ধ পুরস্কার দেই, যার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয় শেষ পর্যন্ত কেউ তাকে ফিরে পাই না। যে এই সমাজ ব্যবস্থার মধ্যে আমরা চলেছি, তাতে তাকে কিন্তু রাষ্ট্র এবং সরকার ধাবিত করেছে। তার কারণ হচ্ছে সরকার প্রতি বছর এই সুযোগগুলো করে দিয়েছে। অন্য সব দৃষ্টান্তবাদ রয়েছে, যারা দুর্নীতি নিয়ন্ত্রণ করা দূরে থাকুক, যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদেরকে বিচার করা দূরে থাকুক। সরকার কিন্তু প্রকারান্তরে প্রতি বছর মানুষকে বলেছে, সারা বছর বলেছে যে তোমরা দুর্নীতি করো, কারণ কালো টাকার বৈধতার সুযোগ সরকার দিয়েছে, তাই না? কালো টাকা বৈধতার সুযোগ দেওয়া মানে হচ্ছে যে তুমি সারা বছর দুর্নীতি করো, বছর শেষে আমি তোমাকে কালো টাকাকে সাদা করে দেবো। এই যে বার্তাটি, এটা কিন্তু আমার যারা সর্বনিম্ন পর্যায়ে কর্মচারী সাধারণ মানুষ, তাদের মধ্যে এই চেতনাটা দিয়েছে দুর্নীতি করতে বলছি সরকার। টিভি বা গণমাধ্যম দুর্নীতির কথা বলা যৌক্তিকতা কি বিরুদ্ধে এই মানসিকতা সৃষ্টি করে দিয়েছে সরকারগুলো। এই জায়গাটা বন্ধ করতে হবে। ভুটানে কিন্তু এই ধরনের কোনো চিত্র নেই। কাজে আমাদের এই শিক্ষাটা, আমরা ভারতবর্ষ এই শিক্ষাটা গ্রহণ করার সময় এখনই, এবং সেই সুযোগটা আমার তরুণ প্রজন্ম করে দিয়েছে। যদিও এখন যেটা পরিস্থিতি দেখছি, আবার 5 আগস্ট থেকে আপনারাও জানেন, আমরাও জানি, এই একই জিনিস কোনো কোনো ক্ষেত্রে দলবাজি, দখলবাজি, কারাবাজি শুরু হয়েছে। শুধু মানুষের ব্যক্তির পরিবর্তন হয়েছে, ব্যানারের পরিবর্তন হয়েছে, চর্চার পরিবর্তন হয়নি। তবে আমরা আশাবাদী থাকতে চাই আপনাদের মধ্যে। আমি জাস্ট আপনাদের ক্লারিফিকেশনের জন্য একটু বলি যে টাইমলাইন নিয়ে যেটা বলছিলেন, যে শুধুমাত্র 2 মাস পড়েছে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, আগস্ট এবং সেপ্টেম্বর, এই 2টো মাস পড়েছে। তার মধ্যে আমরা যে 8টি সূচককে এখানে ব্যবহার করা হয়েছে, তার মধ্যে 2টো সূচকের সময়কাল পিআরএস ইন্টারন্যাশনাল কান্ট্রিজ গাইড এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইওএস মানে এক্সিকিউটিভ ওপিনিয়ন সার্ভে, যে দুটো সার্ভে, এই দুটোর টাইম লাইনটা এই দুটো থেকে। এবং ইন্টারেস্টিংলি এই দুটোর যে বিষয়গুলোতে মূলত ফোকাস করে এইখান থেকে আসলে তথ্য নেওয়া হয়েছে, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে করাপশন ইন দ্য ফর্ম অফ এক্সেসিভ প্যাট্রোনেজ, নেপোটিজম, জব রিজার্ভেশনস, এক্সচেঞ্জ অফ ফেভার্স, সিক্রেট পার্টি ফান্ডিং, ক্লোজ টাইজ বিটুইন পলিটিক্স এবং বিজনেস। একই সাথে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে সিইওদের কাছ থেকে যে ওপিনিয়ন সার্ভেটা নেয়, সেখানে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ বিষয় এখানে অন্তর্ভুক্ত করে, সেটি হচ্ছে যে ঘুষ দেয়া এবং পাবলিক ফান্ড ডাইভার্সন। সো এই আমরা যে সময়কালের মধ্যে বলছি, সো এই জিনিসগুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। ধন্যবাদ। আচ্ছা, আমি একটা প্রশ্ন কাজ করি। আপনারা বলছেন যে পিরিয়ডটা হচ্ছে নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 24 পর্যন্ত, 3 বছরের ডাটা নিয়ে কি দুর্নীতি ধারণা সূচক 2024 তৈরি করা হয়েছে? বলেছি একটা রোলিং ডাটা বলা হয়, এটা একটা বছর না, শুধু 3টা বছর। ওই পিরিয়ড থেকে যেটা বলা হয়েছে নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 এই পুরো ব্যাপার। এবং যে সূচক, যে তথ্যসূত্রগুলো যে জরিপ থেকে দেওয়া হয়, সেগুলো মোটামুটি টাইমলাইনটা এটা, কোনো কোনোটা আগে কিছু আগে, কোনো কিছু পরে, মোটামুটি টাইমলাইন। আমরা শেষ করি তাইলে। অনেক ধন্যবাদ আপনাদেরকে করার জন্য।